আমি যখন ১ম খবরটা দেখলাম যে ইরান আমেরিকার যুদ্ধবিরতির যে প্রস্তাব সেটা প্রত্যাখ্যান করেছে, তখন আমি কিছুটা চমকে গিয়েছিলাম। সাধারণত আমরা দেখি কোনো বড় শক্তি যখন আক্রমণ করে, তখন দুর্বল পক্ষ পালানোর পথ খোঁজে। কিন্তু এখানে সমীকরণটা সম্পূর্ণ উল্টো। আমেরিকা যেখানে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল ২ সপ্তাহের মধ্যে ইরানকে হাঁটু গেড়ে বসাবে বলে, সেখানে আজ ডোনাল্ড ট্রাম্প নিজেই বিরতির কথা বলছেন, যুদ্ধবিরতির কথা বলছেন। গত ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দান এমনভাবে বদলে গেছে যে এখন ইরান আক্রমণকারীর ভূমিকায় আর আমেরিকা আত্মরক্ষার চেষ্টায় ব্যস্ত। মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যখন একে একে F-15 ফাইটার জেট আর KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার আসছে পড়ছে, তখন বোঝা যাচ্ছে পেন্টাগন যে হিসাব কষেছিল তাতে বড় কোনো ভুল ছিল। আজকের এই পর্বে আমি আপনাদের এমন কিছু নেপথ্যের যে সত্য সেগুলো আমি তুলে ধরবো বা বলবো যা অন্য কোথাও আপনি হয়তো শোনেননি। কিভাবে এই তথাকথিত এপিক ফিউরি ট্রাম্পের জন্য এক বিশাল এপিক ব্লান্ডার হয়ে গেল, আজকের এই এপিসোডে আমি এই বিষয়টাই তুলে ধরবো। তো চলুন আজ সেই সত্যর রহস্য উন্মোচন করার চেষ্টা করি। আমি শাহিদুর রহমান হীরা আন্তর্জাতিক ভূরাজনীতি এবং প্রতিরক্ষা কৌশল নিয়ে বিশ্লেষণ করি এই চ্যানেলে। প্রতিটি ঘটনার পেছনে যে গল্প সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা মূলধারার মিডিয়াগুলো সাধারণত এড়িয়ে যায়। আচ্ছা, বিশ্লেষণে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, সেটি হচ্ছে যে যদি এই ধরনের গভীর ভূরাজনৈতিক এবং সামরিক যে বিশ্লেষণগুলো সেগুলো যদি আপনার ভালো লাগে বা কাজে লাগে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি চেপে রাখতে পারেন যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও মিস না হয়। আর এই ভিডিওটি লাইক করার অনুরোধ করছি, কারণ এতে হচ্ছে আরও এই ভিডিওটি আপনার মতন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো চলুন এবার মূল বিশ্লেষণে আমরা চলে যাই। ঘটনা শুরু হয়েছিল গত ২৮শে ফেব্রুয়ারি। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যখন ইরানের উপরে ভয়াবহ বিমান আক্রমণ শুরু করে, তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করে এবং ইরানের শীর্ষ যে নেতা যারা আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া। কিন্তু আমি যখন এই ঘটনার শিকড় খুঁজতে বসলাম, তখন দেখলাম আমেরিকা আসলে ইরানের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যকে দুর্বলতা ভেবে বড় ধরনের ভুল করে বসে আছে। গত কয়েক বছরে ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যাতে যাকে আমরা সামরিক পরিভাষায় বলি ভিক্টোরি ডিনাইড স্ট্র্যাটেজি। এর মানে হলো তারা জানে তারা সরাসরি যুদ্ধে আমেরিকাকে হয়তো পরাজিত করতে পারবে না, কিন্তু তারা এমন এক পরিস্থিতি তৈরি করবে যেখানে আমেরিকাকে কোনোভাবেই বিজয়ী ঘোষণা করতে তারা দেবে না। ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তফা আলী খামেনি দায়িত্ব নেওয়ার পর এই কৌশল আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। আমেরিকা ভেবেছিল আকাশপথে হামলা চালিয়ে তারা যুদ্ধে জিতে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ইরান এখন প্রক্সি ওয়্যার বা ছায়াযুদ্ধের সম্রাট। ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যখন গতরাতে আমেরিকার বিশাল KC-135 ট্যাঙ্কারটিকে গুলি করে নামালো, তখন পেন্টাগনের সব হিসাব নিকাশ ওলটপালট হয়ে গেছে। এই বিমানে থাকা ৪ জন আমেরিকান সেনার মৃত্যু কেবল একটি দুর্ঘটনাই নয়, এটি একটি স্ট্র্যাটেজিক প্যাসেজ। ট্রাম্প হোয়াইট হাউস থেকে চিৎকার করে বলছে তারা জিতে গেছে, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে আমেরিকা এখন এমন একটা চোরাবালিতে আটকে গেছে যেখান থেকে তার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। বাংলায় একটা প্রবাদ আছে, অতি চালাকের গলায় দড়ি। তো ট্রাম্প প্রশাসন ভেবেছিল যে খুব দ্রুত এই অপারেশন শেষ করে তারা তেলের বাজার নিয়ন্ত্রণ করবে এবং সামনে যে মিড টার্ম নির্বাচন তার ফায়দাটা তারা লুটবে। কিন্তু আজ হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে যাওয়ার ফলে তেলের দাম প্রায় $100 ছাড়িয়ে গেছে। আমেরিকার যে এই পরিকল্পনাহীনতা, এই পরিকল্পনাহীনতার কারণে পুরো বিশ্বের অর্থনীতি এক ভয়াবহ ঝুঁকির মুখে আসলে পড়ে গেছে। সেই সাথে সাথে হচ্ছে যে আমেরিকার যে দীর্ঘদিনের মিত্র যারা আছে, অর্থাৎ গলফের যে দেশগুলো আছে সেই দেশগুলো এখন ওয়াশিংটনের উপরে সরাসরি ক্রুদ্ধ। তারা দেখছে আমেরিকা কেবল ইসরায়েলকে বাঁচাতে গিয়ে পুরো অঞ্চলের নিরাপত্তা বিপন্ন করে ফেলছে। এখন প্রশ্ন হলো যে অপারেশন এপিক ফিউরি কেন ট্রাম্পের জীবনের সবচেয়ে বড় এপিক ব্লান্ডার হয়ে দাঁড়ালো? আমি যখন যুদ্ধের ডেটাগুলো বিশ্লেষণ করলাম তখন 4টি মূল পয়েন্ট বেরিয়ে আসলো। প্রথমত, পেন্টাগনের ইন্টেলিজেন্স ফেইলর। পেন্টাগনের ফাঁস হওয়া নথিপত্র এবং সেনেটর হচ্ছে যে ক্রিস মার্ফির যে বক্তব্য তা থেকে স্পষ্ট যে আমেরিকা কখনোই ভাবেনি যে ইরানের হরমুজ প্রণালী পুরোপুরি ইরান ব্লক করে দিতে পারে।
এটি বিশ্ব বাণিজ্যের এমন একটি ধমনী যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ করা হয়। ইরান যখন এই পথটি বন্ধ করে দিল, তখন আমেরিকার যে নেভি তারা স্বীকার করতে বাধ্য হলো যে তাদের কাছে এই পথটা পুনরায় সচল করবার মতন যে তাৎক্ষণিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তাদের কাছে নেই। আর দ্বিতীয়ত যে সামরিক ক্ষয়ক্ষতি এবং অপারেশনাল কস্ট যেটা হয়েছে সেটা যদি আমরা বলি তাহলে গত 2 সপ্তাহে আমেরিকার খরচ হয়েছে প্রায় 11.3 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তাদের 3টা F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। থার্ড যে রাডার সেটা অকেজো হয়ে গেছে এবং সর্বশেষে সেই যে বিশাল তেলের ট্যাঙ্কারটা সেটা ভূপাতিত হয়েছে। তো আমেরিকার অস্ত্রের মজুদও ফুরিয়ে আসছে। যেখানে তারা ভেবেছিল কয়েকদিনে সব শেষ হয়ে যাবে, এখন দেখা যাচ্ছে ইরান পাল্টা আক্রমণে অনেক অনেক বেশি সক্রিয়। তৃতীয়ত ভূ রাজনৈতিক মেরুকরণ। এখানে একটি মজার ব্যাপার আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী আমেরিকার জন্য বন্ধ হলেও চীনের জন্য কিন্তু এটা খোলা আছে। সো চীন এখানে ইরান থেকে তেল পাচ্ছে, তার মানে ইরান এখানে খুব চতুরভাবে বড় শক্তিগুলোকে আলাদা করে দিচ্ছে। এমনকি আমেরিকা এখন তেলের অভাব মেটাতে রাশিয়ার উপর থেকে স্যাংশন তোলার কথা ভাবছে। যে রাশিয়ার বিরুদ্ধে তারা ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলেছিল, আজ তাদের কাছেই তেলের জন্য হাত পাততে হচ্ছে তাকে। এটা কি ট্রাম্পের জন্য চরম কূটনৈতিক লজ্জা না? খ্রিস্টপূর্ব 544 সালে চীনের বিখ্যাত জেনারেল সানজু বলেছিলেন যে বিজয়ীরা প্রথমে যুদ্ধে যেতে, তারপরে তারা যুদ্ধে যায়, আর পরাজিতরা আগে যুদ্ধে যায়, তারপরে বিজয়ের পথ খোঁজে। ট্রাম্প ঠিক এই দ্বিতীয় কাজটি করছেন, অর্থাৎ তিনি কোনো এক্সিট প্ল্যান ছাড়াই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন। আর চতুর্থত মুস্তফা কামালের উত্থান। আমেরিকার হামলা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে উল্টো প্রভাব ফেলেছে। সাধারণ মানুষ এখন সরকারের বিরুদ্ধে না গিয়ে বিজাতীয় শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। মুস্তফা খামেনি যে 3টি শর্ত দিয়েছে, তার একটা হচ্ছে যে পারমাণবিক অধিকারের স্বীকৃতি, অর্থাৎ তাকে পারমাণবিক শক্তিধর দেশ এটা স্বীকার করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি তাকে দিতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে যে ভবিষ্যতে সে যে হামলা করবে না তার গ্যারান্টি, আমেরিকা যে হামলা করবে না তার গ্যারান্টি আমেরিকাকে দিতে হবে। তো এগুলো আসলে আমেরিকার জন্য এক ধরনের রাজনৈতিক পরাজয়। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি পারবে এই অপমানজনক পরিস্থিতি থেকে বের হয়ে আসতে, নাকি ইরান তাদের আরো বড় ধরনের কোনো ফাঁদে ফেলবে? নিচে কমেন্টে আপনার মতামতটি জানান। আমি আপনাদের সব মতামত বা কমেন্টগুলো পড়ে থাকি। এখন আরেকটি ভয়ঙ্কর দিক নিয়ে আলোচনা করার দরকার আছে, সেটা হচ্ছে যে ইরানের ট্রাম্পের যে ব্রহ্মাস্ত্র বা শেষ বাজি সে সম্পর্কে। তো ট্রাম্প প্রশাসন এখন আমেরিকার অভ্যন্তরীণ জনমত বদলাতে ফলস ফ্ল্যাগ যেটাকে আমরা বলি, এইরকম হচ্ছে অপারেশন পরিকল্পনা করছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তারা প্রচার করছে, অর্থাৎ আমেরিকা প্রচার করছে যে আমেরিকার মাটিতে ইরানের স্লিপার সেল আছে। এটা মূলত ইরানের সরাসরি সেনা নামানোর বা বুটস অফ দ্য গ্রাউন্ড করবার জন্য একটি অজুহাত হতে পারে। কিন্তু মনে রাখবেন, ইরান কিন্তু এখন আর ভিয়েতনাম বা আফগানিস্তান নয়। তাদের কাছে রয়েছে উন্নত মিসাইল টেকনোলজি এবং শক্তিশালী ড্রোন বাহিনী। আমার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণে আমি সামনে 3টি সম্ভাব্য পরিস্থিতি দেখতে পাচ্ছি। এর প্রথম পরিস্থিতি সেটা হচ্ছে যে আমেরিকা হয়তো বাধ্য হয়ে ইরানের কিছু শর্ত মেনে নেবে এবং গোপনে সমঝোতায় পৌঁছবে। কারণ তেলের দাম যদি আরও বেড়ে যায় তবে আমেরিকার অর্থনীতি ধসে পড়বে এবং ট্রাম্পের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা ধ্বংস হয়ে যাবে বা হারিয়ে যাবে। দ্বিতীয়ত, যদি এই যুদ্ধ একটি দীর্ঘমেয়াদী হাইব্রিড ওয়ারের রূপ নেয়, তবে এতে সরাসরি বোমা হামলার চেয়ে সাইবার অ্যাটাক এবং তেলের ট্যাঙ্কারগুলোতে চোরগুপ্ত হামলার পরিমাণ বাড়বে বা বেশি হবে। এবং তৃতীয়ত, যদি ট্রাম্প সত্যি ইরানের সেনা নামানোর মতন দুঃস্বপ্ন বা দুঃসাহস দেখে থাকে, তবে এটি 3য় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। কারণ রাশিয়া এবং চীন ইরানকে কখনোই পুরোপুরি একা ছেড়ে দেবে না, বা ইরানের যে পতন, সে পতনটা হতে দেবে না। ইরান এখন আর ডিফেন্সে নয়, অফেন্সে খেলছে। তারা হরমুজ প্রণালীকে তাদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। আমেরিকা আজ যে তেলের জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞা তোলার কথা ভাবছে, তা প্রমাণ করে ভূ রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা বন্ধু নাই, আছে শুধু নিজের স্বার্থ। ইরানের এই বিজয়
অস্বীকারের কৌশল আজ আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে কেবল প্রযুক্তিতে সেরা হলেই যুদ্ধে জেতা যায় না, তার জন্য সঠিক পরিকল্পনা আর ধৈর্য দরকার। শেষে বলবো, আধুনিক যুদ্ধের ময়দানে এখন আর শুধু সীমান্তে এই আধুনিক যুদ্ধটা হচ্ছে যে থেমে নেই। এটা ছড়ায় পড়ছে হচ্ছে তেলের পাইপলাইন থেকে শুরু করে মানুষের যে ড্রয়িং রুমের যে স্ক্রিন, সেই স্ক্রিনেও এটা ছড়িয়ে পড়ছে। আমেরিকা আর যে ন্যারেটিভ কন্ট্রোল করতে পারছে না, এটাই ইরানের সবচেয়ে বড় বিজয়। আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনার কোনো ভিন্ন মত থাকলে কমেন্টে আমাকে লিখতে পারেন। আমি প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকেন। ধন্যবাদ।